তো বন্ধুরা আজকে আমাদের টপিক হলো দ্য মাল্টিপল নিউক্লিয়ার থিওরি অর্থাৎ বহুকেন্দ্রিক মতবাদ। তো অন্যান্য মতবাদের মতো এই মতবাদ থেকে আমরা একদম সম্পূর্ণ বিস্তারিত জানবো এবং তোমাদের খুবই সহজ ভাষায় বুঝিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলো ভিডিওটা শুরু করি। এই মতবাদের বিষয়বস্তু জানার আগে, গঠন জানার আগে আমাদের জানতে হবে যে মতবাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ মতবাদের ভূমিকা ঠিক আছে কি। তো আমি এখানে একটা পয়েন্ট বলে লিখে দিচ্ছি ইন্ট্রোডাকশন। যখন পরীক্ষার খাতায় লিখবে তখন এরকম পয়েন্ট করে লিখবে, যত পয়েন্ট করে লিখবে তত নাম্বার কিন্তু বেশি পাবে। এটা কিন্তু একটা কলেজ লেভেলের ভালো একটা স্কোপ এটা, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকাতে কি বলছে, তো নগর কেন্দ্রে বহুকেন্দ্রিক মতবাদটিকে অত্যন্ত কার্যকরীভাবে যে দুজন পরিচালনা করেছিলেন বা দুজনের যাদের অবদান থেকে যায় তারা হলেন চন্সি ডি হ্যারিস, ঠিক আছে। নামটা ঠিক এরকম, আমি তোমাদের নামটা লিখে দেবো এখানে। আরেকজন হলো এডওয়ার্ড এল উলম্যান, ঠিক আছে। তো এই দুজনের নাম আমি এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ চন্সি ডি হ্যারিস এবং এডওয়ার্ড এল উলম্যান, এই দুজন মার্কিন ভৌগোলিক মিলে এই বহুকেন্দ্রিক মতবাদ অর্থাৎ মাল্টিপল নিউক্লিয়ার থিওরি প্রকাশ করেন। তো তার এই মতবাদটি 1945 খ্রিস্টাব্দে দ্য নেচার অফ সিটিজ গ্রন্থে প্রকাশ করা হয়। তো আমি এখানে লিখে দিচ্ছি গ্রন্থটার নাম 1945। তো 1945 দ্য নেচার অফ সিটিজ গ্রন্থে প্রকাশ করা হয়। তো এই তত্ত্বে তিনি কি দেখিয়েছিলেন যে নগর কিভাবে বিস্তার লাভ করছে, নগরের যে ভূমির ধাঁচ সে ধাঁচের ওপর ভিত্তি করে কিভাবে নগরকে ভাগ করা হয়েছে, তো সেগুলো তার এই তত্ত্বে তিনি দেখিয়েছেন। তো এটা গেল আমাদের ইন্ট্রোডাকশন। তো এবার যে পরের পয়েন্টটা আছে সেটা কি, ব্ল্যাক কালার দিয়ে লিখি ইন্ট্রোডাকশন। তার পরের পয়েন্টটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পটভূমি, যে বহুকেন্দ্রিক মতবাদ অর্থাৎ মাল্টিপল নিউক্লিয়ার থিওরির আগেও দুটো থিওরি প্রকাশ করা হয়েছিল। একটা কি এককেন্দ্রিক মতবাদ বা কনসেন্ট্রিক জোন থিওরি, আর একটা কি দ্য সেক্টর থিওরি, ঠিক আছে, অর্থাৎ বৃত্তকলা মতবাদ। এই দুটো মতবাদ প্রকাশ করা হয়েছিল এবং দুটো ছিল এর থেকে তুলনামূলক সহজ। কিন্তু এই সহজ থাকার ফলেও এই যে ওই তত্ত্ব দুটোতে মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছিল। অর্থাৎ মানুষের যে তত্ত্বটা তারা দিয়েছিল অন্যান্য যেসব বিজ্ঞানীরা, সেই দুটো তত্ত্ব কিন্তু অতটাও সব নগরের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না এবং নানা সমস্যা দেখা দিচ্ছিল। তো তার জন্য এই দুই মার্কিন ভূগোলবিদ ডি হ্যারিস এবং উলম্যান এই দুজন মিলে এই তত্ত্বটা প্রকাশ করেন। তো এই পটভূমিতেই এই তত্ত্বটা লেখা হয়েছে। 3 নম্বর কি কনসেপ্ট অর্থাৎ ধারণা। তো এই বহুকেন্দ্রিক মতবাদে হ্যারিস ও উলম্যান যে নগরের যে একটা ভূমির যে ধাঁচের কথা বলেছেন, সেখানে কিন্তু একটা নগরকে কেন্দ্র করে কিন্তু পুরো নগরটা তৈরি হয় না। তারা বলেছেন যে একটা নগরে অনেকগুলো কেন্দ্রকে কেন্দ্র করে একটা নগর তৈরি হয়। অর্থাৎ একটা নগরে শুধুমাত্র একটা কেন্দ্র থাকে না, পৃথক পৃথকভাবে ছড়িয়ে ছিটিয়ে কেন্দ্রগুলো অবস্থান করে। অর্থাৎ যদি আমি এখানে যদি তোমাদের ড্রয়িংয়ে যদি একটু বুঝিয়ে দিই, যে ধরে নিই যে এটা হলো কেন্দ্র, এটা 1 নম্বর আমরা জানি। অন্যান্য মতবাদে কি হচ্ছিল যে এই কেন্দ্রকে কেন্দ্র করেই এগুলো গড়ে উঠছিল, ঠিক আছে। তো প্রধান ছিল এই কেন্দ্র, ঠিক আছে, সিবিডি। কিন্তু হ্যারিস এবং উলম্যান বলেছেন যে এই একটা কেন্দ্র কিন্তু শুধুমাত্র সর্বোচ্চ পাচ্ছে না, এখানে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রের একটা নিজস্ব ভূমিকা আছে, ঠিক আছে। এরও একটা কেন্দ্র আছে, এরও একটা কেন্দ্র আছে, তো সেটাই বলা হয়েছে। তো তার মধ্যে প্রত্যেকটি কেন্দ্র এই একটা নগরকে তৈরি করার কাজে কিন্তু সমান ভূমিকা পালন করছে, শুধুমাত্র একটা কেন্দ্র না, প্রত্যেকটা কেন্দ্র। বোঝা গেল ব্যাপারটা। তো এটা চলে গেল এই তত্ত্বের কনসেপ্ট অর্থাৎ ধারণা। এবার আসি 4 নম্বর ডিটারমিনেন্টস অর্থাৎ নির্ধারক সমূহ। তো হ্যারিস ও উলম্যান এই তত্ত্বটা প্রকাশের সময় বিভিন্ন নির্ধারকের কথা বলেছেন, নির্ধারকের উল্লেখ করেছেন। তো সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। 1 নম্বর, শহরের বিভিন্ন কেন্দ্রগুলিতে বিভিন্ন কর্মকাণ্ডের সমাবেশ লক্ষ্য করা যায়। যেমন যে শুধুমাত্র কেন্দ্রীয় বাণিজ্য এলাকাকে কেন্দ্র করে নগরটা গড়ে উঠছে না, সেখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কেন্দ্রগুলো রয়েছে। এবং সেই কেন্দ্র কি কি, একটা হলো সিবিডি কেন্দ্রীয় বাণিজ্য এলাকা, তারপর শিল্প এলাকা, তারপর প্রান্তীয় বাণিজ্য এলাকা, তারপর খুচরো পাইকারি এলাকা, ঠিক আছে। যেসব এলাকাগুলো রয়েছে তাদেরকে সমাবেশ করে একটা নগর গঠিত হয়েছে। তো সেটা তিনি বলেছেন 1 নম্বর নির্ধারকে। 2 নম্বর, শহরের কিছু কর্মকাণ্ড আশেপাশের নগর গঠনে সুবিধাজনক হয়। অর্থাৎ শহরে যদি কোনো কর্মকাণ্ড দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আশেপাশের শহরও কিন্তু লাভবান হয়। তো সেটাই বলা হয়েছে। 3 নম্বর, শহরটিতে বিশেষ সুযোগ সুবিধা প্রাধান্য পাবে। 4 নম্বর, শহরটিতে একই ধরনের কার্যাবলী দেখতে পাওয়া যাবে। অর্থাৎ অফিস আদালত সব কিন্তু এক জায়গায় অবস্থান করবে, ঠিক আছে। যেমন কেন্দ্র বাণিজ্য এলাকাতে এসব দেখতে পাওয়া যায়। যেমন নিম্ন শ্রেণীর মানুষ তারা কিন্তু এক জায়গায় বসবাস করবে, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তারা এক জায়গায় বসবাস করবে, সেরকমের, ঠিক আছে। 5 নম্বর এবং লাস্ট নির্ধারক হলো শহরটির যে ভূমির ব্যবস্থা সেটা সব সমান হবে। অর্থাৎ সব জায়গায় সমতল ভূমি দেখতে পাওয়া যাবে, যদি সমতল হয় সমতল, যদি পাহাড়ি এলাকা হয় তাহলে পাহাড়ি এলাকা, এবং তার সাথে সাথে সেখানে একই ধরনের পরিবহন ব্যবস্থা দেখতে পাওয়া যাবে। তো সেটাই বলা হয়েছে। তো এটাও গেল আমাদের ডিটারমিনেন্টস। তো এবার আসি 5 নম্বর। 5 নম্বর কি, ফরমেশন অর্থাৎ গঠন। তো এই হ্যারিস ও উলম্যান এই শহরটিকে, যে শহরের কথা তিনি বলেছেন বহুকেন্দ্রিক মতবাদে,
সেটিকে 9টি গ্রন্থিতে ভাগ করেছেন। তো দেখতে পাচ্ছ ওখানে 9টা গ্রন্থিতে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। গ্রন্থিগুলোর নাম্বারিং আমি করিনি, তোমাদের সামনে এবার নাম্বারিং করবো আর কোনটা কোন গ্রন্থি সে ব্যাপারেও বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, একটার সাথে কিন্তু একটা ইন্টারকানেক্টেড থাকবে, তো তোমরা খুব সহজেই বুঝে যাবে, ঠিক আছে। তো চলো, এই যে এটা হলো 1 নম্বর, এটা কি সিবিডি, কেন্দ্র বাণিজ্য এলাকা, যেটা আমরা আগেই জানি, ঠিক আছে। প্রত্যেকটা থিওরিতেই সিবিডি থাকে, এখানেও রয়েছে, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, 1 নম্বর করে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। ওকে, তো সিবিডি অঞ্চলটি শহরে একেবারে প্রাণকেন্দ্র রূপে অবস্থান করবে এবং এখানেই দেখতে পাওয়া যাবে নানান অফিস আদালত, যেসব উচ্চ উচ্চ কাজ হয়ে থাকে, ঠিক আছে, প্রশাসনিক ভবন, নানান কিছু। এবং এই সিবিডি অঞ্চলে যে জমির দাম এবং যে খাজনা আছে সেটা কিন্তু খুবই বেশি, ট্যাক্স বেশি দিতে হবে, কারণ এটা কেন্দ্র বাণিজ্য এলাকা। এবং তার সাথে সাথেই এখানে রাস্তা, অর্থাৎ জাতীয় সড়ক বা রাজপথ যেটাকে বলা থাকে, বাইরের শহরের সাথে যেটা যুক্ত থাকে, সেটা কিন্তু এই কেন্দ্র বাণিজ্য এলাকায় যুক্ত থাকবে। তো সেটা তিনি বলেছেন, অর্থাৎ এখান থেকে এই কেন্দ্র বাণিজ্য এলাকা থেকে বাইরের শহরে তুমি পাড়ি দিতে পারবে। তো এবার আসি 2 নম্বর, এইটা হোলসেলিং অ্যান্ড লাইট ম্যানুফ্যাকচারিং জোন, আমি এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ পাইকারি বিক্রয় বা হালকা উৎপাদন অঞ্চল বা হালকা উৎপাদন এলাকা যাই বলতে পারো তোমরা, ঠিক আছে। তো এটা কিন্তু এইখানে দেখতে পাওয়া যাচ্ছে, কোথায়, কেন্দ্রীয় বাণিজ্য এলাকার একেবারে পাশেই। তো এর নামেই তোমরা বুঝতে পারছো যে এখানে কি দেখতে পাওয়া যায়। এখানে যেসব পাইকারি দোকানপাট রয়েছে ছোটখাটো, সেগুলো দেখতে পাওয়া যায়, বড় মার্কেট দেখতে পাওয়া যায়, এবং যেসব হালকা উৎপাদক অঞ্চল, মানে হালকা উৎপাদন যেসব জিনিসগুলো রয়ে থাকে, অর্থাৎ বেশি ভারী না, ঠিক আছে, সেইগুলো কিন্তু এই 2 নম্বরে তৈরি হয়ে থাকে, ঠিক আছে। তো সেটাই বলা হয়েছে। তো এবার আসি 3 নম্বর। তো 3 নম্বর হলো লোয়ার ক্লাস রেসিডেন্সিয়াল জোন, অর্থাৎ নিম্ন শ্রেণীর আবাসিক এলাকা, আমি এখানে লিখে দিচ্ছি। তো লোয়ার ক্লাস রেসিডেন্সিয়াল জোন, অর্থাৎ এখানে নিম্ন শ্রেণীর যেসব মানুষ রয়েছে তারা কিন্তু এই অঞ্চলে বসবাস করে। এখানে নানান বস্তি তৈরি হয়, ঠিক আছে, নানান কিছু। আর আরেকটা কথা, যে আগের যে অঞ্চলটা বললাম 2 নম্বর, এখানেও কিন্তু কিছু নিম্ন শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যায়, কিন্তু বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় না। কিন্তু বেশি পরিমাণে যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো 3 নম্বরে, কারণ এরা এরা যেসব কলকারখানাগুলো রয়েছে এখানে, এইখানে 2 নম্বরে, তারপর 1 নম্বরে সে ছোটখাটো শ্রমিকের কাজে এটা কিন্তু নিযুক্ত থাকে। তাই জন্য তারা একেবারে এই 1 বা 2 এর কাছাকাছি অঞ্চলে তারা অবস্থান করে। তো আশা করি বোঝা গেল। আরেকটা জিনিস যেটা আমি এখানে দিতে ভুলে গেছি, এটাও 3 নম্বর হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানেও এরা অবস্থান করছে, শুধুমাত্র এইটুকুনি অঞ্চলে না, তার সাথে সাথে এই অঞ্চলেও তারা অবস্থান করছে, ঠিক আছে। অর্থাৎ দেখতে পাচ্ছ কতটা নিম্ন শ্রেণীর মানুষ অকুপাই করে রেখেছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে একটা শহরে কতটা পরিমাণ নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে, ঠিক আছে। তারা এই অঞ্চলের দুটোর উপর নির্ভর করে তারা জীবনযাপন করছে। তো আশা করি বোঝা গেল এই লোয়ার ক্লাস রেসিডেন্সিয়াল জোন, ঠিক আছে। তো এবার আসি 4 নম্বর। 4 নম্বর কোনটা, এটা হলো মিডিল ক্লাস রেসিডেন্সিয়াল জোন, অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর আবাসিক এলাকা। তো আমি এখানে লিখে দিই তোমাদের সুবিধার্থে। তো এর নামেই রয়েছে যেখানে কারা থাকে, মধ্যবিত্ত মানুষজন থেকে থাকে, এবং এর যে বিস্তারটা সেটা দেখতে পাচ্ছ কতটা। এবং এই অঞ্চলটি শহরের থেকে কিছুটা দূরে অবস্থান করে, এবং যেসব কলকারখানা এখানে রয়েছে, ছোটখাটো ব্যবসা, তাদের থেকে কিন্তু অনেকটাই দূরে তারা অবস্থান করছে, ঠিক আছে। অর্থাৎ একটা ভালো জায়গা বললে চলবে না, কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় তারা অবস্থান করছে। তো এবার আসি 5 নম্বর। 5 নম্বর কোনটা, এই পুরো এলাকাটা 5 নম্বর। 5 নম্বর কি, হাইয়ার ক্লাস রেসিডেন্সিয়াল জোন, অর্থাৎ উচ্চবিত্ত শ্রেণীর আবাসিক এলাকা। তো আমি এখানে লিখে দিই 5 নম্বর। তো এই উচ্চবিত্ত শ্রেণীর আবাসিক এলাকা, এখানে কিন্তু উচ্চবিত্ত মানুষেরা বসবাস করে, ঠিক আছে, যারা মধ্যবিত্ত থেকে উপরে। এবং এখানে দূষণের মাত্রা কিন্তু খুবই কম, এখানে এসব হট্টগোল দেখতে পাওয়া যায় না। কারণ তোমরা দেখতে পাচ্ছ তারা কেন্দ্র বাণিজ্য এলাকা থেকে অনেকটাই দূরে, তারপর নিম্ন শ্রেণীর অঞ্চল থেকে, নিম্ন শ্রেণীর আবাসিক এলাকা থেকেও তারা অনেকটা দূরে অবস্থান করছে, ঠিক আছে। এবং তারা একটা শান্তি পরিবেশ এখানে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তারা শান্তি পরিবেশে থাকতে পছন্দ করে, আমরা জেনেই, ঠিক আছে, কারণ পয়সা আছে। তো তার পরেরটা কি আছে, 6 নম্বর। 6 নম্বর কোনটা, আরেকটা জিনিস, আবার আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই যে নিম্ন শ্রেণী কিন্তু এই দুটোতে বিস্তার নেই, ঠিক আছে। আবার এখানেও একটা কিন্তু নিম্ন শ্রেণী রয়েছে, আমি এটা দেখতেও ভুলে গেছি, তখন এটা ভুলে গেছি, আবার এখন আবার এটা দেখতে পেলাম, ঠিক আছে। এটাও কিন্তু নিম্ন শ্রেণীর মধ্যেই পড়ছে, এখানে একটা গ্যাপ রয়েছে, আমি জুড়ে দিয়েছি ভুল করে। তো দেখতে পাচ্ছ আমি এখানে 3 নম্বর, তার মানে নিম্ন শ্রেণী কোথায় কোথায় থাকছে, এখানে এখানে এখানে। আর আমাদের কি আছে 6 নম্বর। 6 নম্বর কি, 6 নম্বর এই জোনটা হলো হেভি ইন্ডাস্ট্রিয়াল জোন, অর্থাৎ ভারী শিল্প এলাকা। তো আমি এখানে লিখে দিচ্ছি 6 নম্বর। তো ভারী শিল্প এলাকার নামেই রয়েছে, এখানে কি ভারী যেসব শিল্প রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। আমরা একটু আগে কি জেনেছিলাম, হালকা শিল্প এলাকা, সেটা কোথায়, 2 নম্বর। এটা কি 6 নম্বর কি ভারী শিল্প এলাকা, এখানে ভারী যেসব শিল্প রয়েছে সেগুলো দেখতে পাওয়া যায়। তো এই অঞ্চলটি কি রেলপথ, জলপথের সাথে যুক্ত থাকে, কারণ এগুলো ভারী বাণিজ্য এলাকা, এগুলোকে ট্রান্সপোর্টের জন্য ভারী ভারী জিনিস লাগে, অর্থাৎ বড় বড় পরিবহন ব্যবস্থা লাগে। তো তার জন্য এই অঞ্চলটি এসব সুবিধা প্রাপ্ত। তো এবার আসি 7 নম্বর। 7 নম্বর কোনটা, তো 7 নম্বর কি আউটলাইন বিজনেস জোন, অর্থাৎ প্রান্তীয় বাণিজ্য এলাকা। তো আমি এখানে লিখে দিচ্ছি, প্রান্তীয় বাণিজ্য এলাকা হলো এমন একটি বাণিজ্য এলাকা যেখানে
মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত কথা মাথায় রেখে এই বাণিজ্যটা করা হয়। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু দুটো অঞ্চলের মাঝখানে রয়েছে এবং তাদের সুবিধার্থে এই অঞ্চলটা গঠিত হয়েছে, ঠিক আছে। তো এখানে নানা ধরনের বিনোদনমূলক সুযোগ সুবিধা দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এবং নানান যেসব উচ্চবিত্ত মধ্যবিত্তের প্রয়োজনীয় তা সেই সব কিন্তু এই 7 নম্বর অর্থাৎ প্রান্তীয় বাণিজ্য এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে। 8 নম্বর হলো এটাকে বলা হচ্ছে আউটলাইন রেসিডেন্সিয়াল জোন, প্রান্তীয় আবাসিক এলাকা। আগেরটা কি ছিল? প্রান্তীয় বাণিজ্য এলাকা। এটা কি প্রান্তীয় আবাসিক এলাকা। এই অঞ্চলটা কি অত্যন্ত শান্ত প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে, কারণ দেখতে পাচ্ছ এটা নগর থেকে অনেকটাই দূরে, হট্টগোল পেরিয়ে এখানে রয়েছে, ঠিক আছে। এটা একটা গ্রাম্য পরিবেশ বলা চলে এবং এখানে নানান ধরনের মানুষ দেখতে পাওয়া যায় এবং বলে না যে বাগান বাড়ি টাইপের বা কিছু, সেটা কিন্তু এই 8 নম্বর। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। তো এবার আসি লাস্ট যেটা কি 9 নম্বর গ্রন্থি, ঠিক আছে, এটা হলো 9, একটাই পড়ে রয়েছে। তো 9 নম্বর হলো আউটলাইন ইন্ডাস্ট্রিয়াল জোন অর্থাৎ প্রান্তীয় শিল্প এলাকা, ঠিক আছে। তো প্রান্তীয় আমরা কতগুলো এলাকা পেলাম? একটা পেলাম এইটা প্রান্তীয় বাণিজ্য এলাকা, তারপর হলো প্রান্তীয় আবাসিক এলাকা, এটা হলো কি প্রান্তীয় শিল্প এলাকা, ঠিক আছে। তিনটা কিন্তু আলাদা। তো এই এলাকাটি প্রধান নগর থেকে অনেকটাই দূরবর্তী অঞ্চলে অবস্থান করে এবং এই যে প্রান্তীয় শিল্প এলাকা নাম দেওয়া হয়েছে, এখানে কিন্তু শিল্প দেখতে পাওয়া যায়। কি শিল্প? এসব ভারী ভারী শিল্প রয়েছে এবং দেখতে পাচ্ছ এটা কিন্তু ভারী যে শিল্প এলাকা তার কিন্তু কাছাকাছি অবস্থান করছে এবং এই যেহেতু এটা এই শহরের থেকে বাইরে, তাই জন্য এটার নাম দিয়ে দেওয়া হয়েছে প্রান্তীয় শিল্প এলাকা। এটা কিন্তু ভারী শিল্প এলাকা বলা চলে, কিন্তু এটা বলা যাবে না কারণ শহর থেকে একটু দূরে অবস্থান করছে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল এই ফরমেশনটা। তো এবার আসি ক্রিটিসিজম, ঠিক আছে, যেটা কিন্তু প্রত্যেকটা থিওরি থাকে আর তোমাদের লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি, ক্রিটিসিজম না জানলে তোমরা জানতে পারবে না যে থিওরিটা ঠিক না ভুল। তো হ্যারিস ও উলম্যান যে কনসেন্ট্রিক জোন থিওরি এবং সেক্টর থিওরিকে সংশোধন করেও যে থিওরিটা বানিয়েছেন এই মাল্টিপল নিউক্লিয়ার থিওরি, এই থিওরি প্রকাশ করেও কিন্তু নানান বৈজ্ঞানিকের কাছে বা নানান ভূগোলবিদদের কাছে নানানভাবে সমালোচিত হয়েছে। তো একটা একটা করে তোমাদের বলছি, শোনো। 1 নম্বর সমালোচনার এই তত্ত্বে নগর বা শহরের কথা যে বলা হয়েছে, বাস্তবে যে শহর নগর রয়েছে সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। অর্থাৎ এইসব ভূমির ব্যবহারের কথা তাই তিনি বলেছেন যে প্রত্যেকটা কেন্দ্র আলাদা আলাদাভাবে বিস্তার করেছে। এবার আছে 2 নম্বর, এই তত্ত্বটিতে যে সমধর্মিতার কথা তুলে ধরা হয়েছে, যাতে কেন্দ্রগুলির সমধর্মিতা অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্র স্টেবল, ঠিক আছে, সেটা কিন্তু প্রত্যেক শহরের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, কারণ এই সমধর্মিতা কিন্তু প্রত্যেকটা কেন্দ্রের জন্য দেখতে পাওয়া যায় না, অর্থাৎ যেসব বাস্তবে যে শহর রয়েছে, ঠিক আছে। তো সেটাই সমালোচিত হয়েছে। 3 নম্বর সমালোচনা, সরকারি যেসব নীতি রয়েছে সেসব কিন্তু এখানে অনেকটাই উপেক্ষিত, অর্থাৎ এগুলোর কথা বলা হয়নি তার থিওরি। সরকারি নীতি, নগর পরিকল্পনা এইসব কিন্তু এই তার তত্ত্বে কোনো উল্লেখই নেই। 4 নম্বর, এই তত্ত্বে যে পরিবহন বা আবাসিক এলাকা যতটা গুরুত্ব পেয়েছে তার বদলে কিন্তু যেসব রাজনৈতিক কর্মকাণ্ড সেসব কিন্তু কোনো গুরুত্ব পায়নি, অর্থাৎ সেসব বিষয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি এই তত্ত্বে। রাজনৈতিক যেসব কর্মকাণ্ড থেকে থাকে তার ফলে কিন্তু এরকম একটা সঠিক বা একটা মানে কি বলে পজিটিভ একটা শহর কিন্তু গঠন হতে পারে না, ঠিক আছে। তো সেটাই বলা হয়েছে। আর আমরা জানি যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রত্যেকটা শহরেই থেকে থাকে, ঠিক আছে। তো এটা গেল ক্রিটিসিজম। এবং লাস্ট যেটা তোমরা দিলেও দিতে পারো, একটা পয়েন্ট ছোট্ট করে দিয়ে দেবে, দিমা এতগুলো পয়েন্ট লিখে দিলাম তোমাদেরও দেখবে স্যার ভালোভাবে ভালোবেসে নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। এতগুলো পয়েন্ট কেউ লিখবে না, তুমি লিখবে শুধুমাত্র, ঠিক আছে। আর পয়েন্ট পয়েন্ট করে লিখলে আরো তোমরা একটু বেশি নাম্বার পাবে। এটা তো হ্যারিস ও উলম্যান বিভিন্নভাবে সমালোচিত হলেও তার তত্ত্বকে কিন্তু অস্বীকার করা যায় না, কারণ আগে যেসব তত্ত্বগুলো দেওয়া হয়েছিল অর্থাৎ কনসেন্ট্রিক জোন থিওরি, সেক্টর থিওরি, ঠিক আছে, সেখানে কিন্তু এরকমভাবে বিস্তৃতভাবে অর্থাৎ জ্ঞানের ভান্ডারকে ভেঙে এত ভালো করে কিন্তু কেউ তত্ত্বটা দেয়নি, ঠিক আছে। তারাই কিন্তু প্রথম এই তত্ত্বটা এরকমভাবে প্রকাশ করেন, তাই জন্য তার তত্ত্বটার নাম দেওয়া হয়েছে বহুকেন্দ্রিক মতবাদ, ঠিক আছে। আলাদা আলাদা কেন্দ্রকে কেন্দ্র করে তার এই তত্ত্বটা গড়ে উঠেছে, ঠিক আছে। এখন যেসব আধুনিক শহর সেগুলো কিন্তু এই তত্ত্বকে কেন্দ্র করে গড়ে উঠছে, ঠিক আছে। এটা কিন্তু একটা উন্নত নগরের পরিচয়। তো আশা করি বোঝা গেল এই মাল্টিপল নিউক্লিয়ার থিওরি বা বহুকেন্দ্রিক মতবাদ খুবই সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি। আর তোমরা নেক্সট কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও? মতবাদ তো আমাদের 3টা মতবাদ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তোমরা যদি এই দুটো মতবাদ আরো আগের দুটো মতবাদ না দেখে থাকো তাহলে এখানে ক্লিক করে দেখে নিও। আর ক্রিস্টালের যে মতবাদটা আছে অর্থাৎ সেন্টার প্লেস থিওরি, সেটাও তুমি এখানে ভিডিও রয়েছে দেখে নিতে পারো। আর প্রত্যেকটা যেসব পেপার রয়েছে তার আলাদা আলাদা প্লেলিস্ট করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তো তোমরা একবার চেক আউট করতে পারো যে তোমাদের প্লেলিস্টটা তৈরি হয়েছে কিনা। আর যদি না হয়ে থাকে তাহলে আবার কমেন্ট করে দাও, আমি বানিয়ে দেবো। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো, কারণ আর কিছু চাই না, এটাই চাই, ঠিক আছে। আর একটা লাইক।